আমি শঙ্কর সাধুখা চন্দননগরের দুর্গাচরণ রক্ষিত বঙ্গবিদ্যালয়ে শিক্ষকতা করি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের সিলেবাসে কয়েকটি চ্যাপ্টার আমাকে পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি আমার প্রচেষ্টা তোমাদের উপকারে লাগবে। তবে এই প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে আমি যখন বোঝাবো তোমাদের কিছুই কপি করতে হবে না। বোঝানোর পর এই নোটগুলি স্ক্রিনে ভেসে আসবে, তখন তোমরা ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে নেবে। আশা করি এতে তোমাদের অনেক সমস্যার সমাধান হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল, অর্থাৎ সুনামের মূল্যায়ন। Goodwill is the extra earning capacity of a business concern over the similar level of business concern. এক্সট্রা আর্নিং ক্যাপাসিটি বলতে বোঝায় একই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের তুলনায় কোনো বিশেষ কোনো প্রতিষ্ঠান যে অতিরিক্ত মুনাফা অর্জন করে সেটাই তার সুনাম। এক্সট্রা আর্নিং ক্যাপাসিটি বলতে কি বোঝায়? এই এক্সট্রা আর্নিং ক্যাপাসিটি সুনামকে প্রকাশ করে। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা এটা বোঝাতে পারি। আমাদের চন্দননগরে অনেকগুলো মিষ্টির দোকান আছে, ভালো ভালো মিষ্টির দোকান আছে, যেমন সূর্যমদকের মিষ্টির দোকান, মৃত্যুঞ্জয় সুইটস, সিল সুইটস, বাবা পঞ্চানন সুইটস। আমরা জানি চন্দননগরে মিষ্টি খুবই বিখ্যাত। তো এই এতগুলো মিষ্টির দোকান একই কাজ করে, তারা প্রত্যেকেই মিষ্টি বিক্রি করে। তার মধ্যে সূর্যমদকের মিষ্টির দোকান সে বছরে থ্রু আউট দ্য ইয়ার সে এক অধিক মুনাফা অর্জন করে। এই অধিক মুনাফা অর্জন করার ক্ষমতাটা কি? এক্সট্রা আর্নিং ক্যাপাসিটি। এই এক্সট্রা আর্নিং ক্যাপাসিটি তার গুডউইলকে প্রকাশ করে। এই এক্সট্রা আর্নিং ক্যাপাসিটির জন্যই সূর্যমদকের মিষ্টির দোকান অন্যান্য মিষ্টির দোকানের তুলনায় বেশি মুনাফা অর্জন করতে পারে। এখন প্রশ্ন হলো, গুডউইল একটা ইনট্যাঞ্জেবল অ্যাসেট, অর্থাৎ অদৃশ্য সম্পত্তি, কিন্তু আমাদের মনে রাখতে হবে গুডউইল কোনো ফিকটিসিয়াস অ্যাসেট না, অর্থাৎ অলিক সম্পত্তি নয়। গুডউইল কোনো ফিকটিসিয়াস সম্পত্তি হতো যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান ক্রমাগত লসে রান করত, তাহলে সেই গুডউইলটা আমাদের ব্যালেন্স শিটে অ্যাসেটে থাকলে সেটাকে রাইট অফ করতে হতো, কেন ওটা ফিকটিসিয়াস অ্যাসেটস। কিন্তু ইন জেনারেলি গুডউইল কোনো ফিকটিসিয়াস অ্যাসেট না, গুডউইল হচ্ছে ইনট্যাঞ্জেবল অ্যাসেটস, অর্থাৎ অদৃশ্য সম্পত্তি। এখন আমাদের দেখতে হবে এই গুডউইলকে কোন কোন বিষয় প্রভাব বিস্তার করে, গুডউইলের ভ্যালুয়েশনে কোন কোন বিষয় প্রভাব বিস্তার করে আমরা দেখে নিই। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য গুডউইল। প্রথমত লোকেশন। একটা প্রতিষ্ঠানের লোকেশন গুডউইলের ভ্যালুয়েশনের উপর প্রভাব বিস্তার করে। লোকেশন মানে অবস্থান। 2 নম্বর, নেচার অফ বিজনেস। বিজনেসের প্রকৃতি গুডউইলের উপর প্রভাব বিস্তার করে। বিভিন্ন বিজনেসের প্রকৃতি বিভিন্ন রকম হয়, তার গুডউইল বিভিন্ন রকম হয়, অর্থাৎ বিজনেসের প্রকৃতি গুডউইলের উপর প্রভাব বিস্তার করে। নাম্বার 3, ট্রেন্ড অফ প্রফিট। একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন ক্রমাগত প্রফিট অর্জন করতে থাকে তখন তার গুডউইল বেড়ে যায়। তাহলে প্রফিটের গতি প্রকৃতি গুডউইলের উপর প্রভাব বিস্তার করে। নেক্সট, এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট। কোন প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট যদি দক্ষ হয়, পরিচালক মন্ডলী যদি দক্ষতার সঙ্গে পরিচালন ব্যবস্থা পরিচালিত করে, তাহলে সেই প্রতিষ্ঠানের গুডউইল, সেই প্রতিষ্ঠানের কাজ, তার অ্যাক্টিভিটিস বৃদ্ধি পায় এবং সেই প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাওয়ার জন্য সেই প্রতিষ্ঠানের গুডউইল বাড়ে। তার কোয়ালিটি, তার মান, তার মর্যাদা, তাদের ব্যবস্থাপকদের দক্ষতার জন্য বেড়ে যায়। নেক্সট, কোয়ালিটি অফ প্রোডাক্ট। সেই ব্যবসা প্রতিষ্ঠান যে পণ্য উৎপাদন করে সেই পণ্যের কোয়ালিটি, অর্থাৎ গুণগত মান যদি তার মধ্যে একটা কনসিস্টেন্সি যদি থাকে, গুণগত মান যদি ভালো হয়, তাহলে গুণগত মান ভালো হওয়ার জন্য তার গুডউইল বাড়ে, অর্থাৎ গুণগত মান গুডউইলের উপর প্রভাব বিস্তার করে। এরপর আমরা দেখব যে এছাড়া আরেকটা পয়েন্ট আছে, অ্যাডভার্টাইজমেন্ট।
গুডউইলের মূল্যায়নে প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। এখন তো বিজ্ঞাপনের যুগ। বিজ্ঞাপন যদি চটকদার বিজ্ঞাপন হয় তাহলে দেখা যায় সেই বিজ্ঞাপন গুডউইলের ভ্যালুয়েশনে বা গুডউইলের উপর প্রভাব বিস্তার করে। এরপর আমরা দেখব যে নিড ফর অ্যাকাউন্টিং, অর্থাৎ গুডউইলের হিসাবটা আমরা কেন রাখবো, আমাদের গুডউইল কেন গুডউইল এলো এবং গুডউইলের হিসাব আমরা রাখবো কেন। এর পরবর্তী ক্ষেত্রে গুডউইল নিয়ে আমাদের বিশেষ আলোচনা করতে হবে। আমাদের অ্যাডমিশন অফ পার্টনার আছে, আমাদের রিটায়ারমেন্ট অফ পার্টনার আছে, যা যা আমাদের সিলেবাসে এবারে আছে, ম্যাক্সিমাম পার্টনারশিপে গুডউইলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে গুডউইলের জন্য আমরা অ্যাকাউন্টসটা কেন রাখবো, নিড ফর অ্যাকাউন্টিং। প্রথমত অ্যাডমিশন অফ পার্টনার, যখন কোনো অংশীদারের অ্যাডমিশন হয়, আগমন হয় বা অংশীদার গ্রহণ করা হয়, নতুন অংশীদারের গ্রহণ হয়, তখন গুডউইলের ভ্যালুয়েশনের প্রয়োজন হয়। নাম্বার 2, রিটায়ারমেন্ট অফ পার্টনার, কোন অংশীদার যদি বিদায় নেয় বা অবসর গ্রহণ করে তখন সুনামের মূল্যায়নের প্রয়োজন হয়। যে অংশীদার অবসর গ্রহণ করে তাকে সুনামের জন্য তাকে টাকা দিতে হয় বা তার ক্যাপিটাল অ্যাকাউন্টে সুনামের বিষয়টা অ্যাডজাস্ট করতে হয়, সুতরাং সুনামের ভ্যালুয়েশনের প্রয়োজন হয়। নাম্বার 3, ডেথ অফ পার্টনার, কোন অংশীদারের মৃত্যু হলে আমরা গুডউইলের ভ্যালুয়েশন করতে হবে আমাদের, কারণ যে পার্টনারের মৃত্যু হয় তাকে গুডউইলের জন্য আমাদের টাকা দিতে হয়। নেক্সট, অ্যামালগামেশন অফ পার্টনারশিপ, যখন কোনো পার্টনারশিপ প্রতিষ্ঠান একত্রিত হয়, পার্টনারশিপ প্রতিষ্ঠানগুলো যখন একত্রিত হয় তখন গুডউইলের ভ্যালুয়েশনের প্রয়োজনীয়তা দেখা দেয়। নেক্সট, সেল অফ পার্টনারশিপ, কোন অংশীদারি প্রতিষ্ঠান যদি বিক্রয় করা হয়, মার্কেটে যদি কোনো অংশীদারি প্রতিষ্ঠানকে বিক্রয় করে দেওয়া হয়, সেল করা হয়, তখন গুডউইলের ভ্যালুয়েশনের প্রয়োজনীয়তা দেখা দেয়। কেন গুডউইলের জন্য তখন সেই প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের থেকে টাকা পায়, সেই জন্য গুডউইলের ভ্যালুয়েশন তখন আমাদের করতে হয়। নেক্সট, কনভার্সন অফ পার্টনারশিপ টু কোম্পানিজ, আমরা যখন কোনো পার্টনারশিপ প্রতিষ্ঠানকে কোম্পানিজে রূপান্তরিত করি তখন আমাদের গুডউইলের ভ্যালুয়েশনের প্রয়োজনীয়তা হয়। তাহলে আমরা দেখলাম কি, যে আমরা গুডউইলের ডেফিনেশন পড়লাম, তারপরে আমরা বুঝলাম যে ফ্যাক্টরস এফেক্টিং গুডউইল, গুডউইলকে কোন কোন বিষয়ে প্রভাব বিস্তার করে। নেক্সট আমরা দেখলাম নিড ফর অ্যাকাউন্টিং, গুডউইলের জন্য আমরা অ্যাকাউন্টসটা কেন রাখবো সেটাও আমরা দেখলাম। এছাড়া আমাদের যে সমস্ত একটা পয়েন্ট খুব আমাদের গুরুত্বপূর্ণ, যেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুসারে একমাত্র কৃত সুনাম পারচেসড গুডউইল, একমাত্র পারচেসড গুডউইলের হিসাবই আমরা লিপিবদ্ধ করব। পারচেসড গুডউইল, এখন আমরা পারচেসড গুডউইলের হিসাবটা লিপিবদ্ধ করব, কিন্তু আমাদের স্বসৃষ্ট গুডউইল অর্থাৎ সেলফ জেনারেটেড গুডউইল তার হিসেব রাখার আমাদের দরকার নেই। সেই গুডউইলটা আমাদের বিজনেস প্রতিষ্ঠানের বিভিন্ন রকম কাজকর্ম, অভ্যন্তরীণ অ্যাক্টিভিটিস, এইগুলোর জন্য সেই গুডউইলটা তৈরি হয়, এর হিসেব রাখার আমাদের কোনো দরকার নেই। এরপর যেটা বিষয় সেটা হলো যে মেথডস অফ ভ্যালুয়েশন, আমরা গুডউইলের ভ্যালুয়েশন তো আমাদের করতে হবে, কিন্তু গুডউইলের ভ্যালুয়েশন করব কিভাবে, গুডউইলের ভ্যালুয়েশনের বিভিন্ন পদ্ধতি কি কি। আমরা জানি গুডউইলের ভ্যালুয়েশনের মূল মেন তিনখানা আমাদের পয়েন্ট মনে রাখতে হবে। নাম্বার 1, গড় মুনাফা পদ্ধতি, অ্যাভারেজ প্রফিট মেথড। নাম্বার 2, অতি মুনাফা পদ্ধতি, সুপার প্রফিট মেথড। আর নাম্বার 3, মূল ধনায়ন পদ্ধতি, ক্যাপিটালাইজেশন মেথড। এখন অতি মুনাফা পদ্ধতি, গড় মুনাফা পদ্ধতি
এবং মূলধনায়ন পদ্ধতি, এই তিনটে পদ্ধতির মধ্যে অ্যাভারেজ প্রফিট মেথডের আমাদের দুটো ভাগ আছে। একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ মেথড, আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। আর ক্যাপিটালাইজেশন মেথডের দুটো পদ্ধতি আছে, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট এবং ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। সুতরাং গুডউইলের ভ্যালুয়েশনের জন্য আমাদের এই তিনখানা পদ্ধতি নিয়ে আমাদের পরবর্তী ক্ষেত্রে আলোচনা করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেব, সেই এক্সাম্পলের সাহায্যে আমরা এই তিনটে পদ্ধতিকে একই সাথে রিপ্রেজেন্ট করব, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে গুডউইল আমরা ক্যালকুলেশন করি। বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে গুডউইলের থেকে এসএকিউ বা এমসিকিউ, 1 নম্বরের এসএকিউ, 1 নম্বরের এমসিকিউ, এরকম কয়েকটা কোশ্চেন এসছে এবং দু একটা অঙ্ক এসছে 1 নম্বর এমসিকিউ হিসেবে এসছে, এসএকিউ হিসেবে এসছে। কিন্তু আমি যেটা বলি যে এবারে যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে সিলেবাস তো রিডিউসড, সিলেবাসটা অনেকটাই কমে গেছে, সেক্ষেত্রে গুডউইলের ইম্পর্টেন্সটা বেড়েছে। গুডউইল থেকে 4 নম্বরের একটা অঙ্ক আসতে পারে, বা গুডউইল থেকে অঙ্কর সাথে থিওরিও দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু অ্যাসাইনমেন্ট, কিছু কাজ করতে হবে বাড়িতে। সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের বিভিন্ন বই তোমরা প্রত্যেকেই পাঠ্য বই পড়ো, তো যাই হোক, তো সেক্ষেত্রে অ্যাসাইনমেন্টে আমাদের একটা প্রশ্ন আমি বোর্ডে লিখেছি, দেখো, সুনামের উপর প্রভাব বিস্তারকারী বিষয়গুলি লেখো, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ভ্যালুয়েশন অফ গুডউইল। এই কোশ্চেনটা তো আমাদের বেশি ইম্পর্টেন্ট করতে হবে। এছাড়া অ্যাসাইনমেন্ট হিসেবে আমি যেটা দেব, আমি একটা অঙ্ক যে সলিউশন করে দিচ্ছি, সেই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ওতে সমস্ত কিছুই পাবে। তাছাড়া তোমরা উচ্চ মাধ্যমিক 2015 সাল থেকে নতুন সিলেবাসে শুরু হয়েছিল, 2015 থেকে 2019-20 সালে পরীক্ষা হয়নি, 2015 থেকে 19 পর্যন্ত দেখবে এমসিকিউ এবং এসএকিউ গুডউইল থেকে অনেক কোশ্চেন আছে, তোমরা সেইগুলো সলিউশন করবে। দেখবে সেখানে অ্যাভারেজ প্রফিট মেথড আছে, সুপার প্রফিট মেথড আছে, ক্যাপিটালাইজেশন মেথড আছে, ইত্যাদি ইত্যাদি আছে। যাই হোক, সবশেষে বলি, গুডউইল কিন্তু আমাদের পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ ও অন্যান্য হায়ার স্টাডিজের ক্ষেত্রে গুডউইল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবং গুডউইলের ট্রিটমেন্ট অফ গুডউইল আমাদের পরবর্তী ক্ষেত্রে আমি আলোচনা করব। ট্রিটমেন্ট অফ গুডউইল, নিউ প্রফিট শেয়ারিং রেশিও, স্যাক্রিফাইস রেশিও, গেনিং রেশিও, অ্যাডমিশন অফ পার্টনার ইত্যাদি ক্ষেত্রে আমরা দেখব গুডউইল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমরা জানি সুনামের মূল্যায়নের 3খানা পদ্ধতি আছে। 1 নম্বর হচ্ছে গড় মুনাফা পদ্ধতি, অ্যাভারেজ প্রফিট মেথড। 2 নম্বর হচ্ছে অতি মুনাফা পদ্ধতি, সুপার প্রফিট মেথড। 3 নম্বর হচ্ছে মূলধনায়ন পদ্ধতি, ক্যাপিটালাইজেশন মেথড। তো আমরা একটা এক্সাম্পল নেব, একটা নিউমেরিক্যাল এক্সাম্পল নেব, যে এক্সাম্পলের সাহায্যে আমরা 3টে মেথডকেই একই সাথে রিপ্রেজেন্ট করতে পারবো। তো আমরা যে এক্সাম্পলটা নিয়েছি, সেই এক্সাম্পলটা আমাদের পরীক্ষার জন্য বিশেষ ইম্পর্টেন্ট। আমরা এক্সাম্পলটা একটু তাকিয়ে নিই। The following information relates to a business concern. Profit or loss for the 3 years 2017 30,000 profit, 2018 10,000 loss, 2019 10,000 profit. There was an undervaluation of stock rupees 6,000 in the year 2019. The assets of the firm 60,000 including goodwill 5,000, external liabilities 10,000, rate of normal profit 10%.
Calculate the value of goodwill on the basis of 2 years purchase of average profit, 2.5 years purchase of super profit, and capitalization of super profit and capitalization of average profit. আমরা এবার সলিউশনটা দেখব। প্রথমে সলিউশনের আমরা প্রথমে অ্যাভারেজ প্রফিটটা বের করব। অ্যাভারেজ প্রফিট আমরা জানি অ্যাভারেজ প্রফিট ইকুয়ালস টু 3 বছরের অ্যাভারেজ প্রফিট আমরা যখন বের করব তখন প্রথম বছরের প্রফিট ছিল 30,000, দেন লস ছিল 10,000, 30,000 মাইনাস 10,000। 2019-এ আন্ডার ভ্যালুয়েশন অফ স্টক ছিল 6,000। তাহলে আন্ডার ভ্যালুয়েশন অফ স্টক হলে আমাদের প্রফিটটা বাড়ে, সেজন্য 19 সালে 10,000 এর সঙ্গে 6,000 যোগ হলো। তাহলে টোটাল কত হলো? 30,000 আর 6 36,000। 30,000 মাইনাস 10,000 প্লাস 16,000 ডিভাইডেড বাই 3। তার মানে 36,000 ডিভাইডেড বাই 3 সমান 12,000। 12,000 হচ্ছে অ্যাভারেজ প্রফিট। 12,000 হচ্ছে অ্যাভারেজ প্রফিট। আমরা প্রথম যেটা ছিল যে 2 ইয়ার্স পারচেস অফ অ্যাভারেজ প্রফিটে গুডউইলের ভ্যালুয়েশন, তো ভ্যালু অফ গুডউইল হবে অ্যাভারেজ প্রফিট গুণিত 2 ইয়ার্স পারচেস, অর্থাৎ 12,000 গুণিত 2, 24,000 হচ্ছে ভ্যালু অফ গুডউইল। দ্বিতীয়টার ক্যালকুলেশন হবে, দ্বিতীয়টা বলতে চাইছে আমাদের 2.5 ইয়ার্স পারচেস অফ সুপার প্রফিট। তাহলে আমাদের সুপার প্রফিটটা বের করতে হবে। সুপার প্রফিট বের করার জন্য সর্বপ্রথম আমাদের নর্মাল প্রফিট বের করতে হবে। নর্মাল প্রফিট বের করবার জন্য আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে। তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটাকে প্রথম বের করি। ক্যাপিটাল এমপ্লয়েড ইকুয়ালস টু টোটাল অ্যাসেটস মাইনাস গুডউইল মাইনাস এক্সটার্নাল লায়াবিলিটিস। তো টোটাল অ্যাসেট আছে 60,000 এন্ড গুডউইল আছে 5,000, সেটা বাদ যাবে, আর 10,000 হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটিস, 10,000 বাদ গেল। টোটাল হচ্ছে 45,000 হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে নর্মাল প্রফিট কত? নর্মাল প্রফিট হবে ক্যাপিটাল এমপ্লয়েড গুণিত 10%। ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে তোমার 45,000। আর নর্মাল প্রফিট বের করার জন্য এখানে দেখি আমরা নর্মাল রেট অফ রিটার্ন আছে। রেট অফ নর্মাল প্রফিট হচ্ছে 10% হচ্ছে রেট অফ নর্মাল প্রফিট হচ্ছে 10% রিটার্ন। তাহলে নর্মাল প্রফিট হবে ক্যাপিটাল এমপ্লয়েড গুণিত 10/100 সমান 45,000 গুণিত 10/100 সমান 4,500। তাহলে সুপার প্রফিট ইকুয়ালস টু, আমরা অ্যাভারেজ প্রফিট আগেই ক্যালকুলেশন করেছি, তাহলে অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিট হচ্ছে 12,000 মাইনাস নর্মাল প্রফিট, অর্থাৎ 12,000 মাইনাস 4,500, 7,500 হচ্ছে আমাদের সুপার প্রফিট। তো ভ্যালু অফ গুডউইল কত হবে? সুপার প্রফিট গুণিত 2.5 ইয়ার্স পারচেস। তাহলে সুপার প্রফিট হচ্ছে আমাদের 7,500 গুণিত 2.5 ইয়ার্স পারচেস, অর্থাৎ 7,500 গুণিত 2.5 ইয়ার্স, তাহলে 18,750 হচ্ছে ভ্যালু অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথড। নেক্সট, ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। যখন আমরা ক্যাপিটালাইজেশন পদ্ধতি প্রয়োগ করব তখন সুপার প্রফিটকে যদি ক্যাপিটালাইজ করি তাহলে সুপার প্রফিট হচ্ছে 7,500 গুণিত 100/10, অর্থাৎ 75,000 হবে ভ্যালু অফ গুডউইল। অর্থাৎ সুপার প্রফিটটাকে আমরা যখন ক্যাপিটালাইজ করব তখন আমাদের পার্সেন্টেজটা 100/10 হবে, অর্থাৎ 75,000 হবে ভ্যালু অফ গুডউইল। নেক্সট, আমরা 4 নম্বর যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন এভারেজ প্রফিট। তো ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথডে যখন আমরা ভ্যালু অফ গুডউইল বের করব তখন আমরা প্রথমে দেখব টোটাল ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম, সেটা বের করতে হবে। ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম বের করব, তারপর তাই থেকে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বিয়োগ করব। তাহলে ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম বের করার জন্য কিভাবে বের করি আমরা দেখি। ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম ইকুয়ালস টু এভারেজ প্রফিট গুণিত 100/10।
অ্যাভারেজ প্রফিট আমরা আগেই বের করেছি 12,000। তাহলে ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম হবে অ্যাভারেজ প্রফিট গুণিত 100/10 সমান 12,000 গুণিত 100/10 সমান 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম। এখন তাহলে ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম থেকে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বিয়োগ করলে আমরা ভ্যালু অফ গুডউইল পাবো। তাহলে ভ্যালু অফ গুডউইল ইকুয়ালস টু 1,20,000 অর্থাৎ ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম মাইনাস অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড অর্থাৎ 1,20,000 মাইনাস 45,000 সমান 75,000। 75,000 হলো ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট।